হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অ্যান্ড দ্য বারবারিয়ান কিং অ্যানিমের এপিসোড 2 এক্সপ্লেন করব। তো গাইস, আপনারা আমাকে এই অ্যানিমেটার এপিসোডগুলো অনেক দ্রুত আনার কথা বলেছেন। তবে গাইস, এর জন্য আপনাদের বেশি বেশি কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে। আপনারা লাইক কমেন্ট যত বেশি করবেন ভিডিও তত দ্রুত পাবেন। আর হ্যাঁ গাইস, অনেকেই ভিডিও সম্পূর্ণ দেখেন না। আমি এত ব্যস্ততার মধ্য দিয়েও আপনাদের জন্য ভিডিও তৈরি করি। এক একটা ভিডিও তৈরি করতে আমার কমপক্ষে 2-3 দিন সময় লাগে। তো আপনাদের জন্যই পরিশ্রম করার পর আপনারা যদি সেটা উপভোগ না করতে পারেন তখন বিষয়টা খারাপ লাগে। তো গাইস, আপনাদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারও একটু করে দেবেন, এতে আপনাদেরও লাভ আমারও লাভ। আর হ্যাঁ গাইস, অনেকে কনফিউজ হতে পারেন, এই অ্যানিমের আসলে দুইটা নাম, একটা হলো দ্য বারবেরিয়ানস ব্রাইড আর একটা হলো দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অ্যান্ড দ্য বারবেরিয়ান কিং। তো আমি যেই নামটাই বলি না কেন, আশা করি এখন আর কনফিউজ হবেন না। দ্য বারবেরিয়ানস ব্রাইডের অ্যানিমের সকল এপিসোডের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আর এই অ্যানিমের সব এপিসোড সেখানেই থাকবে। যাই হোক, তো গাইস, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। এপিসোড 2 এর শুরুতেই আমরা ওই সিনটা দেখতে পাই, বিশাল বিয়র স্যারাকে ফোর্স করছে তার বউ হওয়ার জন্য। তখনই আমরা বুঝতে পারি ওইটা আসলে স্যারার স্বপ্ন ছিল। সে জেগে উঠেই দেখে বিয়র তার পাশে শুয়ে আছে, তাও আবার সম্পূর্ণ খালি গায়ে। বিয়রের উপর এক টুকরো কাপড় ছিল। সেই কাপড়টা সরে যাওয়ার পর সারা বিয়রের গুরুত্বপূর্ণ কিছু দেখে ফেলে এবং সে আটকে ওঠে। তার চিৎকার জঙ্গলের পশু পাখিরাও শুনতে পায়। তবে গাইস, আমি একটা বিষয় কনফিউজ, মাইয়া কি ভয় পাইছে না শরম পাইছে? তখন তো সারা চিৎকার করতে করতে বলে, তুমি এখানে কি করছো? মাইয়ার চিল্লানির ঠেলায় বিয়র ঘুম থেকে উঠে যায়। সে বলে, তুমি এটা কি বলছো? আমি আমার বেডরুমে শোবো না তো কোথায় শোবো? সারা বলে, তো আমি তোমার বেডরুমে কি করছি? আর তোমার জামা কাপড় কোথায়? বিয়র বলে, সকাল সকাল ঘুম থেকে উঠে এত চিল্লাচিল্লি শুরু করেছ। তবে এটা দেখে ভালো লাগছে, কাল রাতের পরও তোমার বডিতে এত এনার্জি আছে। তখন মাইয়া এক চোখ ঢাইক্কা তলে তাকাইয়া কয়, কি হয়েছিল কাল রাতে? আমি জানি না, আর জানতেও চাই না। তুমি তো বলেছিলে আমাকে জোর করে কখনোই বিয়ে করবে না। বিয়র বলে, আরে এত ছোট ছোট বিষয় তর্ক করা বন্ধ করো। সারা বলে, তুমি একটা মেয়ের সম্মানকে ছোট জিনিস মনে করো, পশু কোথাকার। তখন তো সারা আরেক কল্পনায় পড়ে যায়। সে ভাবে, এক সেকেন্ড, এটা তো খারাপের থেকেও খারাপ। একটা বারবেরিয়ান আমাকে তার বউ বানিয়েছে, এখন আমি যদি তার সন্তানের মা হয়ে যাই তখন তো আমি আমার দেশের জন্য আরেকটা শত্রু জন্ম দেব। এরপর সে বিয়রের তলোয়ার নিয়ে বলে, এই নাও তলোয়ার, আমার এখনই মাইটা ফালাও। তখন বিয়র তার মাথায় ঠাস করে একটা থাপ্পড় মারে। বিয়র বলে, এর মানে কি? শোনো, তুমি যদি আমাকে মারতে চাও সেটা বুঝলাম, তবে তুমি নিজেকে কেন মারবে? তখন সারা আবার ভাষণ শুরু করে। সে বলে, তুমি এসব কখনোই বুঝতে পারবে না। যুদ্ধে হারার পর বন্দী হওয়া, এরপর কাপড় চুপড় ছাড়া আর অস্ত্র ছাড়া কাউকে রেগে গিয়ে আক্রমণ করা, এতে একজন নাইটের সম্মানহানি হয়। আর তাই আমার আরো বেশি লজ্জিত হওয়ার আগে আমি চাই তুমি আমাকে মেরে ফেলো। বিয়র বলে, সত্যি বলছি, এটা শুনে আমার একদমই ভালো লাগেনি। তুমি তোমার এই চিন্তাধারাকে কিভাবে সঠিক মনে করতে পারো? সম্মানহানি হলেই মরে যেতে হবে? সারা বলে, তার মানে তুমি সম্মান আর অপমানকে ছোট কোনো বিষয় মনে করো? বারবেরিয়ানসদের কাছে এটা হয়তো কিছুই না, তবে একজন নোভেলের কাছে অনেক বড় একটা বিষয়। এসব ভাষণ দিতে দিতে সার্সি ওই জায়গায় বিয়রের কাপড় নিয়ে এসে পড়ে। তখন আমরা আসল ঘটনা জানতে পারি। সার্সি বলে, কাল রাতে মাস্টার বিয়র ফিরে আসার পর তুমি অনেক ওয়ার্মেট করছিলে, হয়তো ঔষধের রিয়াকশনটা একটু বেশি ছিল, আর এখানে আসার সাথে সাথেই তুমি বেহুশ হয়ে গিয়েছিলে। বিয়র বলে, হ্যাঁ, আমি তো তোমার জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমার লোকেরা যে পরিমাণ ঔষধ ব্যবহার করে তোমাকেও ততটুকুই দেওয়া হয়েছিল, তবে হয়তো তোমার জন্য সেটা পরিমাণে বেশি ছিল, আর এটা শরীরকে অবশ করার ঔষধ। সারা বলে, কি? এই ঔষধে শরীর অবশ হয়ে যায়? তুমি কি করতে চেয়েছিলে? বিয়র বলে, আসলে এই ওষুধটা শরীরকে অবশ করে ব্লাড প্রেশারকে ধীরস্থির করতে সাহায্য করে, যেন তুমি দ্রুত সুস্থ হতে পারো। সারা বলে, তার মানে তুমি আমার সাথে কিছুই করনি? বিয়র বলে, আরে না, ওই ঔষধ শুধু একটু বেশি হয়ে গেছিল, আর কিছুই না। আর এমনিতেও তোমাকে বিয়ে করার আগে এত সহজে কিছু হতে দেব না। সারা বলে, তোমার এসব ভুলভাল চিন্তা ভাবনা বন্ধ করো, বুঝলে? আমাকে শুধু একটা তলোয়ার দাও, তোমাকে এখনই মজা দেখাচ্ছি। বিয়র বলে, মনে হয় এখন তোমার জন্য আর চিন্তা করতে হবে না, আর সকালের খাবার সেটা ওয়েস্ট হবে না। তুমি তো এখানে আসার পর থেকে কিছুই খাওনি, ক্ষুধা তো তোমার অবশ্যই পেয়েছে, তাই না? তাহলে আমি এখন আসি, অন্য কক্ষে তোমার অপেক্ষায় থাকবো। এরপর সারা তার বাবার কথা মনে করতে থাকে এবং তার ভাইয়ের কথা মনে করতে থাকে। সারার বাবা সারাকে তলোয়ারবাজির সর্বোচ্চ শিক্ষা দিয়েছিল আর তাকে একজন শক্তিশালী নাইটে রূপান্তর করেছে। তবে তার বাবা সারার জীবন নিয়ে হতাশ ছিল। সে ভাবে যদি সে ছেলে হয়ে জন্মাতো তাহলে হয়তো আরো ভালো হতো। সারার বাবা আরো ভাবে যদি সে বিয়ে করে নেয় তাহলে সে হয়তো আরো সুখে জীবনযাপন করতে পারবে। তার ভাইও তাকে বিয়ের জন্য অনেক ফোর্স করে। সারার ভাই সারাকে বলে, তুমি একজন নাইট হিসাবে, একজন কমান্ডার হিসাবে নিজেকে প্রমাণ করে দেখিয়েছ, তাই তোমার জন্য এটাই সঠিক সময় বিয়ে করার। অর্থাৎ তার ভাইও তাকে বিয়ে করার জন্য ফোর্স করতে থাকে। তো এরপর সারা ভাবে এইসব বিষয়ে সে কখনোই গুরুত্ব দেয়নি। তখন তার বিয়রের ওই কথাটিও মনে পড়ে যায়। সে বলেছিল, একজন নাইট,
একজন তলোয়ারবাজ। তলোয়ার দিয়ে যে কথা বলতে পারে তার জন্য মুখের হাজারটা শব্দ কম পড়ে যায়। আর তোমার ওই তলোয়ারবাজির প্রেমে মুগ্ধ হয়েই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এসব ভেবে সারা একটু ব্লাশ করে ওঠে। সে বলে, না না না, এমনটা হতে পারে না। সে যাই বলুক না কেন, তবে বাস্তবতা এটাই যে সে আমাকে বন্দি করে নিয়ে এসেছে আর তারা আসলে বারবেরিয়ান। এরপর তার আজগবি চিন্তা আবার শুরু হয়। যেতে যেতে সে ভাবে, আর এটা জানা কথা যে একজন বারবেরিয়ানের বউ হিসেবে আমাকে অনেক জঘন্য এবং খারাপ খাবার দেওয়া হবে, আর একজনের সম্মান হানি করার এর থেকে ভালো উপায় হতে পারে না। তবে আমি একজন নাইট হিসেবে একসময় অনেক শুকনো খাবার আর বাসি খাবারও খেয়েছি, তাই মনে হয় না তারা আমার সাথে বেশি কিছু করতে পারবে। আমি তাদের ল্যাবেল্যান্ড বংশের সম্মান দেখিয়ে দেব। তখন সারা খাবারের কক্ষে এসেই দেখে অনেক বিশাল তাজা আর রসালো একটা মিটের টুকরো গ্রিল করা হচ্ছে। তখন সে একটু লোভে পড়ে যায়। খাবার দেখে তার মুখে পানি এসে পড়ে। সে বলে, এ কি, এখানে মিট হচ্ছে? তারা মিট কোথায় পেল? এমন খাবার আমার রাজ্যে দেখাটা তো অনেক মুশকিল। না না, আমার রাজ্যে এমন খাবার হতেই পারে না। বিয়র বলে, আমি জানি না পশ্চিম থেকে আসা একটি মেয়ে কতটুকু খেতে পারবে। আশা করি তোমার জন্য 4 ভাগের 1 ভাগ যথেষ্ট হবে। সারা বলে, কি 4 ভাগের 1 ভাগ? এ তো আমার মাথার থেকেও অনেক বড়। আমি বুঝতে পারছি না তারা আমাকে এত ভালো খাবার কেন দিচ্ছে। বিয়র বলে, কি হলো, খাচ্ছ না কেন? ক্ষুধা পাইনি? স্যারা বলে, বুঝতে পেরেছি, সে আমার সম্মান হানি করতে চায়। আমাকে এই জন্যই ভালো ভালো খাবার দিচ্ছ যেন নাইট হিসেবে আমার সম্মান হানি করতে পারো আর আমাকে বসে রাখতে পারো। তাহলে বিষয়টা এইরকম, তাই না? যাই হোক না কেন, শোনো তোমরা, আমি বারবেরিয়ানদের সাথে থাকার পরিবর্তে ক্ষুধায় মরে যাওয়াটাকে বেশি প্রায়োরিটি দেব। গাইস, বুঝি না এই মেয়ের সমস্যা কি? ভালো খাবার দিলেও জ্বালা, খারাপ খাবার দিলেও জ্বালা। যাই হোক, এত ভাষণ দিতে দিতে সারার পেট থেকে আওয়াজ আসে। সারা বলে, আমারে মাইরা ফালাও। পিওর বলে, মনে হয় তোমার পকপক করা একটা অভ্যাস। তোমার পেট খেতে চাইছে, তার মানে তোমার শরীর বেঁচে থাকতে চায়। তারপরও না খেয়ে তুমি নিজেকে নিজে ধোকায় রাখছো। তোমায় ওই জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে তোমার পেট ভরার জন্য উৎসর্গ হয়েছে। কারো জীবন নেওয়াটা কোনো খেলা নয়। আর আমার জানা মতে পশ্চিমারাও এমন কিছু একটাই ভাবে হয়তো। এখন এত কিছু না ভেবে চুপচাপ খাওয়া শুরু করো। তখন সারা একটু ব্লাশ করে ওঠে এবং ভাবে তার ওই হাসি। তখনই সার্সি তার কানে কানে এসে বলে, মাস্টার বিয়র, এটা ছোট বিষয় মনে করে হয়তো তোমাকে বলেনি। এই ব্যবস্থা বিশেষভাবে শুধু তোমার জন্যই করা হয়েছে। মাস্টার বিয়র নিজে গিয়ে স্বীকার করে এনেছে যেন ঘুম থেকে ওঠার পর তুমি ভালো কিছু খেতে পারো। সে যতটা বিখ্যাত ততটাই শক্তিশালী এবং তার পজিশন তোমার কিংডমের রয়্যাল ফ্যামিলির সমতুল্য। এসব বিষয় শুনে স্যারা অবাক হয়ে যায় এবং সে ভাবুক হয়ে পড়ে। সে বলে, হ্যাঁ, সে যেহেতু এখানকার সম্প্রদায় প্রধানের ছেলে, তার মানে সে আমাদের কিংডমের প্রিন্সের সমতুল্য। সার্সি বলে, একদম ঠিক, এত হাই স্ট্যাটাসের একজন লোক বিশেষভাবে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। এখন যদি তুমি এটা না খাও তাহলে কি এটা তার অপমান হলো না? এসব বিষয় ভেবে সারা খাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সে মিট হাতে নেওয়ার সাথে সাথেই সে খাবারের উপর ক্র্যাশ খেয়ে যায় আর ওই মিটের টুকরো মুখে দিয়েই সে আবেগী হয়ে পড়ে। এমন খাবার সে তার রাজ্যে জীবনেও খায়নি। তখন সে তার ভুল স্বীকার করে নেয়, তবে সে তখনও বিয়ে করতে রাজি হয় না। খাওয়া শেষ হলে সারা বলে, এই মিটটা আসলে কিসের? বিয়র বলে, তুমি দেখতে চাও? এর রক্ত আর মিট আগেই আলাদা করে রাখা হয়েছে আর আমাদের খাওয়ার মিট এখানে এনেই পরিষ্কার করা হয়েছে। তুমি চাইলে জানালা দিয়ে দেখতে পারো। তখন সারা ভাবে, এই প্রাণীগুলোর মিট আসলেই অনেক রসালো আর জুসি। এর মিট খেতেও অনেক সুস্বাদু। এগুলোকে যদি আমরা আমাদের রাজ্যে গবাদি পশু হিসেবে পালতে পারি তাহলে হয়তো পশ্চিমের দুর্ভিক্ষ অনেকটাই হ্রাস পাবে। তখন সারা ওই প্রাণীটাকে জ্বালানা দিয়ে দেখে আবার চিৎকার করে ওঠে। সে বলে, এ কি ড্রাগন? একটা উড়ন্ত দানব যেটা গল্প আর কাহিনীতে থাকে। বিয়র বলে, হ্যাঁ, পশ্চিমারা এটাই বলে। স্যারা বলে, শুনেছি এরা নাকি মুখ থেকে আগুন বের করতে পারে আর এদের মাংস অনেক বিষাক্ত। বিয়র বলে, হ্যাঁ, সেগুলোও আছে, তবে এটা বিষাক্ত নয়। তবে এত কিছু শোনার পরও তোমার খাওয়ার গতি কমেনি। স্যারা বলে, কেন? খাওয়ার গতি কেন কমবে? এত সুস্বাদু খাবার খাবো না তো কি করব? এরপর সারাকে দেওয়া পুরোটা খাবারই সারা খেয়ে ফেলে। এরপর সারা বাইরে যাওয়ার কথা বলে, তবে বিয়র তাকে যাওয়ার অনুমতি দিলে সারা আবার বাহানা করে। সেভাবে তাকে যাওয়ার অনুমতি দেওয়ার পেছনেও হয়তো বিয়রের কোনো চাল আছে। তখন বিয়র সারাকে কথার জালে ফাঁসিয়ে কিছু দেখাবে বলে বাইরে যেতে রাজি করে। এরপর সারা বাইরে গিয়ে যা দেখে সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সে সম্পূর্ণ মুগ্ধ হয়ে যায়। চারদিকে শুধু গাছপালা আর গাছপালা, সবুজ ঘাসে ভরা মাঠ, আর তার সামনেই বিশাল একটা ঝিল। সেই ঝিলের পাড়ে অনেক বড় একটা গ্রাম। এত সুন্দর একটা পরিবেশ দেখে সে স্তব্ধ হয়ে যায়। তখন বিয়র বলে, কি হলো, কোনো সমস্যা হয়েছে নাকি? সারা বলে, না, আমি আসলে চমকে গেলাম। এখানকার প্রকৃতির সৌন্দর্য আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। বিয়র বলে, আমরা যেখানে লড়াই করেছি সেটা ছিল অনুর্বর জমি, তবে এখানে সবকিছুই সবসময় সবুজ প্রকৃতিতে ঢাকা থাকে আর সবাই এখানে হাসি খুশি জীবনযাপন করে। এসব দেখে আবার বেহুশ হয়ে যেও না যেন। সারা বলে, আমাকে নিয়ে ঠাট্টা করছো? এরপর তারা হাঁটতে হাঁটতে সারা ভাবে, অত্যাচারী বারবেরিয়ান, আমাকে একটা ড্র্যাগন দেখিয়েছ,
এখন কে জানে আবার কি দেখাবে। তবে আমি যদি আগে থেকেই প্রস্তুত থাকি তাহলে কোনো কিছুতেই চমকে যাব না। যাওয়ার পথে সারা বিভিন্ন ধরনের পশু পাখি দেখে অবাক হয়ে যায়। একটা পর্যায়ে সে আকাশে উঠতে থাকা ড্রাগনও দেখে। বিয়র বলে, এটা তো এখানের একটা সাধারণ প্রজাতি, এর শিকার করা একটু মুশকিল, তবে এদের বিরক্ত না করলে এরা মানুষদেরকে কিছুই বলে না। এখানে থাকতে থাকতে এসব তোমার অভ্যাস হয়ে যাবে, চিন্তা করো না। এরপর তারা হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে গেলে সারা একটা প্রশান্তিকর শব্দ শুনতে পায়। সারা বলে, এই শব্দটা কিসের? এটা তো অনেক সুন্দর। তখন সে সামনে গিয়ে দেখে অনেক বড় একটা ঝর্ণা। সারা বলে, এ কি, এত পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে? বিয়র বলে, এটাকে ঝর্ণা বলে। তোমাদের পশ্চিমের অঞ্চলে হয়তো এরকম জিনিস কখনোই দেখোনি। সারা বলে, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করা বন্ধ করবে? আমার রাজ্যেও এমন অনেক কিছুই আছে। এটা বলতে বলতে সে ভাবে, না, কিছুই নেই। তখন বিয়র বলে, না, আমি তোমায় ছোট করার চেষ্টা করছি না, তোমার সাথে ভাব নিচ্ছি। আমি তো শুধু এতটুকু চাই তুমি এই সুন্দর প্রকৃতির মন থেকে অনুভব করার চেষ্টা করো। সারা বলে, যত সব বাজে কথা। বিয়র বলে, এখানে আসার আরো একটা কারণ আছে, তবে তার আগে আমাদের জামা কাপড় খুলতে হবে। সারা বলে, কি বললে? জামা কাপড় কেন খুলবো? বিয়র বলে, এটাও জানো না, এমন একটাই কাজ আছে যেটা নারী পুরুষ উভয়কেই খালি গায়ে করতে হয়। সারা বলে, কি বলছো এসব? বিয়র বলে, গোসল করার কথা বলছি। সারা বলে, তুমি সবসময় ডাবল মিনিং কথাবার্তা কেন বলো? গাইজ, এই বিয়র পাগলাই ও মাইরার লগে তো সেই মজা লয়। সারা বলে, তবে এখন তোমার এসব কথা শুনতে শুনতে আমার এখন অভ্যাস হয়ে যাচ্ছে। আরেকটা কথা, আমরা সবাই একসাথে কেন গোসল করব? এটা একদমই ঠিক নয়। বিয়র বলে, এটা তোমাদের কাছে ঠিক নাও হতে পারে, তবে এখানে এভাবেই গোসল করে। কথায় আছে না, যেমন দেশ তেমন ভেষ। তখন সারা আবার রেগে যায়। সে বলে, আমি তোমাদের এসব রীতিনীতি একদমই মানি না, যত সব ফালতু বারবেরিয়ান সংস্কৃতি। তখন সার্সি বলে, তোমার শরীর থেকে কিন্তু অনেক দুর্গন্ধ আসছে, আর আমাদের কাছে তোমার জন্য এই একটাই কাপড় ছিল। তুমি যদি গোসল না করো তাহলে তোমার শরীরের দুর্গন্ধ আরো বেড়ে যাবে। এসব কথা শুনে সারা একটু লজ্জা পেয়ে যায়। এরপর সারা আর সার্সি একসাথে গোসল করতে চলে যায়, আর বিয়র সারার আপত্তির কারণে দূরে গিয়ে অন্য কোথাও গোসল করে। তখন সারা সার্সিকে বলে, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না, কোনো আপত্তি ছাড়াই একজন পুরুষ মানুষের সামনে খালি গায়ে থাকা, এটা তুমি কিভাবে করতে পারো? সার্সি বলে, এখন হয়তো তোমার কাছে এটা একটু অন্যরকম মনে হতে পারে, তবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এছাড়া তোমার আপত্তির জন্য মাস্টার অন্য একটি ঝর্ণায় গিয়েছে, আর তোমার সাথে আমায় থাকতে হচ্ছে। সারা বলে, তাই নাকি? সোজাসুজি বলো না, তুমি আমার উপর নজর রাখার জন্য আমার সাথে এসেছো। সার্সি বলে, একদমই না, তুমি ভুল ভাবছো। এই অঞ্চলে অনেক বিপজ্জনক মনস্টার রয়েছে, তাদের থেকে তোমায় রক্ষা করার জন্যই আমি তোমার সাথে এসেছি। তখনই সারার পেছনে একটি মনস্টার এসে হাজির হয়, আর সারা একটা পাথর হাবড়াইয়া ধরে। সারা বলে, এটা কি ছিল? সার্সি বলে, দেখেছো, আমি যা বলেছি। এই মনস্টারগুলো যেহেতু এখানে আছে, তার মানে এখানে বিপজ্জনক কোনো মনস্টার নেই। তখন তারা গোসল করতে করতে 2 সেকেন্ড পর পরই একটা না একটা মনস্টার দেখতে পায়। এসব দেখে সারা অনেক ভয় পেয়ে যায় আর ওই ঝর্ণা থেকে চলে আসে। এরপর সে একটু দূরে আসার পর ভাবে, আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার জামা কাপড় আর জুতা ওই জায়গায় রেখে এসেছি। তখনও সে বিভিন্ন ধরনের মনস্টারের শব্দ শুনে ভয় পাচ্ছিল। তখনই সারার পিছন থেকে কেউ বলে, কে ওইখানে? সারা বলে, আরে না, এখানে তো আরো কেউ আছে। তখন সে তার আবার আজগুবি চিন্তা শুরু করে, একজন বারবেরিয়ান তার উপর আক্রমণ করেছে। সারা বলে, মাইরা ফালাও। যদি এমন হয় কোনো দানব আমার সামনে এসে পড়ে, যে হবে বিয়রের মতো, তবে বিয়রের মতো শান্ত নাও হতে পারে, তখন আমার কি করা উচিত? এরপর ওই ছেলেটি তার সামনে আসলে সারা বলে, এ কি, এত হ্যান্ডসাম দেখতে এত সুন্দর একটা ছেলে এই জঙ্গলে কি করছে? তাহলে সে কি কোনো বারবেরিয়ান যোদ্ধা? এক কথায় বললে সারা ওই ছেলেটির উপর ক্রাশ খেয়ে যায়। আমাদের পশ্চিমে হয়তো এরকম সুন্দর কাউকে দেখিনি। এই, তুমি এদিকে কি দেখছো? ওই দিকে তাকাও। তখন আমরা বুঝতে পারি ওইটা আসলে বিয়র। বিয়র বলে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি কোনো মনস্টার দেখার পর ভয় গোসল না করেই পালিয়ে এসেছো। আর আমার মাও এমনটা বলেছে, এখানকার তুলনায় পশ্চিমের বন জঙ্গল খুবই কম, সেখানকার প্রকৃতি আমাদের এই জায়গার মতো এত সুন্দর নয়। আমার মাও একজন পশ্চিমের যোদ্ধা ছিলেন। সারা ভাবে, তার বয়স দেখে তো মনে হচ্ছে তার মা হয়তো 16তম অভিযানের সময়ের কেউ ছিল, তার মানে 20 বছর আগের কোনো লেডি নাইট তার মা। তখন সারা হাঁচি দিলে বিয়র তাকে তার জামা দিয়ে দেয়। এরপর সারা একটু ব্লাশ করে ওঠে। তখন সারা তার কাপড়টা দিতে চাইলে বিয়র বলে, না না, দেওয়া লাগবে না, তুমি আপাতত এটা রাখতে পারো, আর চলো এখন ওই জায়গায় যাওয়া যাক যেখানে তুমি তোমার কাপড় রেখে এসেছো। তখন সারা মনে মনে ভাবে, সে কত ভালো একটা মানুষ যে পশ্চিমে একজন নাইট হওয়ার যোগ্যতা রাখে, সে এখানে কি করছে? আরেকদিকে বিয়র আমাকে দেখার সাথে সাথে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে। গাইস, বিষয়টা বুঝলেন? সারা এখনো জানেই না এই ছেলেটাই আসলে বিয়র। এরপর বিয়র সারার সামনে আসলে সারা তো শরমে শেষ। তখন বিয়র তাকে কোলে উঠিয়ে নেয়। তখন সারা কনফিউজ হয়ে বুঝতেই পারে না তার আসলে কেমন রিয়াক্ট করা উচিত। বিয়র বলে, তুমি তো একটা পালকের থেকেও হালকা। তখনই সার্সি ওই জায়গায় এসে পড়ে। সে বলে, এ কি, আমি এসব কি দেখছি? মনে হচ্ছে আমি এখানে এসে গলার কাটা হয়ে গেলাম। তবে সে আপনার কোলে উঠতে রাজি হলো কিভাবে? মাস্টার বিয়র? তখন তো সারা মাস্টার বিয়র শব্দটা শোনার সাথে সাথেই তার মাথার উপর আকাশ ভাঙা পড়ে। সারা ভাবে, কি কয়?
এই বেটায় বিয়র। বিয়র বলে, আরে কি হলো, তুমি কি আমাকে চিনতে পারোনি? বিয়ের আগে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয়। আমি শেভ কি করেছি, তুমি তো দেখি মেয়েদের মতো লজ্জা পাচ্ছ। তখন তো সারা কথাই হইতে পারে না। সারা বলে, আমিও একটা মেয়ে, বুঝলে, নষ্ট বারবেরিয়ান একটা। এরপর সারা বিয়রের মুখে একটা থাপ্পড় মারে। সিন চেঞ্জ হয়, বিয়র মজা নেয়। সে বলে, বাহ, সে একটা থাপ্পড় মারছো, এজন্যই তো আমি তোমাকে পছন্দ করেছি। সার্সি বলে, আপনার গাল লাল হয়ে গেছে, আপনার কি ব্যথা করছে না? তখন বিয়র হাসতে থাকে। সারা বলে, একটা তলোয়ার পেলে এখানেই যুদ্ধ শুরু হয়ে যেত, আর এটা তোমার ভুল ছিল। এত ভয়ানক একটা জায়গায় তুমি আমাকে নিয়ে এসেছো যেখানে এত বিপজ্জনক মনস্টার থাকে। সার্সি বলে, তোমার এ বিষয়ে চিন্তা করা লাগবে না, যেখানে ভয়ানক মনস্টার রয়েছে সেখানে মাস্টার প্রায় সময় ঘুরে আসে। বিয়র বলে, আমি তো চেয়েছিলাম তোমার কাছে আসতে, তবে যখন তুমি কাপড় চোপড় না পরে থাকো তখন হয়তো তুমি এটা পছন্দ করো না কেউ তোমার কাছে আসুক। সার্সি বলে, আমরা সকালের নাস্তায় যে ড্রাগনটা খেয়েছি এই মনস্টারগুলো সম্পূর্ণ তার বিপরীত, একেবারে শান্ত স্বভাবের। সারা বলে, তাহলে ওই ড্রাগনটা কি অনেক বিপজ্জনক ছিল? বিয়র বলে, বিষয়টা ঠিক তেমন নয়, তারা অনেক রাগী, তবে তারা অনেক ভীতুও বটে। সার্সি বলে, এমনটা আপনার মনে হতে পারে, কিন্তু ওই মনস্টারগুলো আসলেই অনেক বিপজ্জনক। বিয়র বলে, তবে আমি এমনটা কখনোই চাইনি, কিন্তু আজ আমি আমার স্ত্রীর নতুন একটা রূপ দেখতে পারলাম। এমনটা এজন্য হয়েছে কারণ আমি শেভ করেছি। সারা বলে, এইবারের মতো তোমাকে মাফ করে দিচ্ছি, কারণ ওই স্থানের দৃশ্যটা আসলে সুন্দর ছিল, তবে দ্বিতীয়বার আর মাফ করব না। বিয়র বলে, এটা শুনে ভালো লাগলো যে আমার স্ত্রী অনেক দয়ালু আর ভালো একজন মানুষ। সারা বলে, তুমি আমাকে বারবার স্ত্রী কেন বলছো, আমি স্ত্রী হলাম কবে? এরপর সারা রেগেমেগে ওই স্থান থেকে চলে যায়। যেতে যেতে সে ভাবে, সত্যি বললে সে দেখতে আসলেই অনেক সুন্দর, তবে বেশি নয়, একটু সুন্দর। সিন চেঞ্জ হয়, পরের দিন সকালে বিয়রের দাড়ি আবার অনেক বড় হয়ে গেছে। এখান থেকে এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, এই এনিমেটা কিন্তু আসলেই মজাদার। যদি আপনারা এর এক্সপ্লেনেশন কন্টিনিউ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কাছে অনুরোধ রইল কমপক্ষে 30টি কমেন্ট করার। আর হ্যাঁ গাইস, এই এনিমের আগের ভিডিওতে প্রথম দিকে ভালো একটা রেসপন্স পাইনি, তবে কিছুদিন পর এই ভিডিওতে আবার রিচ বেড়ে যায়। হয়তো আপনারা পছন্দ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।